আগামী পঞ্চায়েত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে তোমরা যাচাই করে নিতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা কতদূর এবং কোন পর্যায়ে রয়েছো বাংলাতে। তো বাংলায় আজকে আমাদের র্যাপিড কোশ্চেন আনসার প্র্যাকটিস চলবে এবং 25 কোশ্চেন্স রয়েছে কিন্তু। তো আউট অফ 25 তোমরা কত মার্কস স্কোর করতে পারছো অবশ্যই কিন্তু ফাইনালি কমেন্ট করে জানাবে। সো লেট আস স্টার্ট, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি খাঁটি বাংলা প্রত্যয়ের উদাহরণ? চটপট রাইট আনসার করো। নিচের কোনটি খাঁটি বাংলা প্রত্যয়ের উদাহরণ? চলন্ত, পঠিত, তারপরে হচ্ছে দর্শন না মানব, কোনটা রাইট আনসার হবে? কমেন্টে চটপট রাইট আনসার লিখে ফেলো এবং মিলিয়ে নাও যে তোমাদের উত্তরটা ঠিক হচ্ছে কি। তো এখানে বলে রাখি, আশা করি তোমরা উত্তর লিখে ফেলেছো। এটা রাইট আনসার কী হবে? এটা রাইট আনসার হয়ে যাবে, দেখো চলন্ত হবে রাইট আনসার। এখানে চলন্ত হবে, এখানে রাইট আনসার, ঠিক আছে, চলন্ত। আর তোমরা জানোই যে খাঁটি বাংলা ধাতুর চল থাকে, কিন্তু চল হচ্ছে খাঁটি বাংলা ধাতু, চলন্তর মধ্যে রয়েছে যেটা। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে যাবো। কোনো রিফারেল ডিসকাশন চলবে না, জাস্ট র্যাপিড কোশ্চেন আনসার প্র্যাকটিস হবে আজকের ক্লাস। নেক্সট কোশ্চেন দেখো, সূর্য শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? সূর্য শব্দের প্রতিশব্দ সুধাংশু, তারপর হচ্ছে মার্তণ্ডু, তারপরে শশাঙ্ক না অম্বর, কোনটা রাইট আনসার হবে? চটপট রাইট আনসার লিখে ফেলো। সূর্যের প্রতিশব্দ কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, পরীক্ষায় আসার মতো একদম। তো এখানে আমি বলে রাখি সঠিক উত্তরটা কী হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন নাম্বার বি হবে রাইট আনসার, অর্থাৎ মার্তণ্ডু হলো সূর্যের প্রতিশব্দ, ঠিক আছে, সূর্যের প্রতিশব্দ। বাকি এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সুধাংশু আর হচ্ছে এই যে শশাঙ্ক, এই দুটো কিসের প্রতিশব্দ? এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি চাঁদের প্রতিশব্দ। চাঁদের প্রতিশব্দ সুধাংশু, শশাঙ্ক, আর অম্বর মানে তো তোমরা জানোই আকাশ। নেক্সট কোশ্চেন, অকুঞ্চন শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কি হবে? মানে বিপরীত শব্দটি কি হবে? আকুঞ্চন শব্দটির সঠিক বিপরীত শব্দ কি হবে? অপশনগুলো ভালো করে দেখে নাও। প্রসারণ, সংকোচন, বিমোচন, কুঞ্চন। উত্তর কি হবে এটার? আকুঞ্চন মানে কি? আকুঞ্চন মানে হচ্ছে, দেখো আকুঞ্চন মানে হলো যে গুটিয়ে নেওয়া বা কোনো কিছুকে সংকুচিত করে দেওয়া। তো তাই এর সঠিক বিপরীত শব্দ কি হবে? সঠিক বিপরীত শব্দ হবে সংকোচন। তো হবে না, কারণ আকুঞ্চন মানেই হলো সংকোচন। তো উত্তরটা কী হবে? উত্তর হয়ে যাবে প্রসারণ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। আকুঞ্চনের সঠিক বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে এবং ভেরি সিম্পল এটা প্রশ্ন। বলা হচ্ছে যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি বলা হয়? অপশনগুলো ভালো করে দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আমাদের যেটা রাইট আনসার অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখবে অবশ্যই, হ্যাঁ। তো তার আগে প্রত্যেককে একবার বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো পঞ্চায়েতের স্পেশাল ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে একদম ফ্রি অফ কস্টে। তো সেটা লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে, সেখানে অথবা ভিডিও ডেসক্রিপশনও পেয়ে যাবে। তো লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, নোটিফিকেশান অবশ্যই কিন্তু অল করে নেবে, তাহলে দেখবে চাকরি সংক্রান্ত আপডেটস, ডেলি জিকে কুইজ, পিডিএফ ক্লাস, ইবুক নোটস, ক্লাসেসগুলো কিন্তু সব পেয়ে যাবে ফ্রি অফ কস্টে একদম। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে যাওয়ার আগে এটার উত্তরটা করে ফেলি। যে বলা হচ্ছে যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি? তাকে এক কথায় দেখো বলা হয় অবিরা। অপশন নাম্বার বি, অবিরা বলা হয়। অবিরা মানে কি? যে নারী স্বামী বা পুত্র কেউ নেই তাকে এক কথায় অবিরা বলা হয়। অনুরাগ কাকে বলা হয়? যে অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছ অনুরাগ। তো অনুরাগ কাকে বলা হয়? যে মেয়ের বিয়ে হয়নি বা অবিবাহিত নারীদেরকে অনুরাগ বলা হয়। আবিরা মানে তো বললামই, বিধবা মানে তোমরা জানো স্বামী নেই তাকে বিধবা বলা হচ্ছে। আর হচ্ছে বন্ধা মানে হচ্ছে যে নারীর সন্তান হয় না তাকে বন্ধা বলা হয়। নেক্সট কোশ্চেনে এবার চলে যাব। গভীর জলের মাছ এই বাগধারাটির সঠিক অর্থ কী? গভীর জলের মাছ এই বাগধারাটির সঠিক অর্থ দেখো হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজির মতো ইডিয়ামস এগুলো। তো এটার মানে হচ্ছে, কাউকে বলি না ও খুবই গভীর জলের মাছ, তো তার মানে কি? তার মানে হচ্ছে অত্যন্ত চালাক ও সুচতুর ব্যক্তিকে বলা হয় এমন উক্তি, ঠিক আছে। এই কথাটা, এই বাগধারাটি ব্যবহার করা হয় যারা অত্যন্ত চালাক এবং সুচতুর ব্যক্তি তাদেরকে বলা হয় গভীর জলের মাছ। ক্লিয়ার? তো যাই হোক, আর একটা প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কমেন্টে উত্তরটা লিখবে যে বলে না ঢেকির কুমির, ঢেকির কুমির বলা হয় যে কাদেরকে বলা হয়, মানে কাদেরকে ঢেকির কুমির বলা হয়, এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে রাইট আনসারটা লেখো। নেক্সট কোশ্চেন দেখো, শুদ্ধ বানানটি কি? কোনটা হবে শুদ্ধ বানান? মুহুর্মুহ বানানটা হবে অপশন নাম্বার এতে সঠিক আনসার দেওয়া হয়েছে। মুহুর্মুহ বানানটি অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার, বাকিগুলো কিন্তু ভুল দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটার মানেটা একটু বলে দিই। মুহুর্মুহ মানেটা কি? মুহুর্মুহ মানে হচ্ছে বারবার বা ঘন ঘন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো যে মন্বন্তর শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী হবে? মন্বন্তর শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ দেখো অপশন নাম্বার বিতে রাইট আনসার রয়েছে। মনুযুক্ত অন্তর সমান সমান মন্বন্তর। মন্বন্তর মানেটা কি? দেখো মন্বন্তর মানে হচ্ছে যে মন্বন্তর শব্দের অর্থ হলো এক
মনুর রাজত্বকাল থেকে অন্য মনুর রাজত্বকালের মধ্যবর্তী সময় বা যুগান্তরকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মন্বন্তর। কিন্তু আমরা মন্বন্তর মানে যেটা জানি বা সাধারণ অর্থে যেটা বোঝাই সেটার মানে হচ্ছে দুর্ভিক্ষ। মন্বন্তর মানে দুর্ভিক্ষ। নেক্সট কোশ্চেন দেখো, পঙ্কজ কোন সমাসের উদাহরণ? পঙ্কজ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস, উপপদ তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস না কর্মধারায় সমাস? রাইট অ্যান্সার কী হবে? চটপট কমেন্টে রাইট অ্যান্সার করে ফেলো। তো প্রত্যেককে অবশ্যই বলবো কিন্তু লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে আবারও বলছি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটন হিট করে নাও, কারণ আগামী দিনে কিন্তু ক্লাসগুলো থরলি চলে আসবে, ডেলি আসবে কিন্তু একদম। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কীরকম টাইপের ক্লাসগুলো চাও, কোন কোন সাবজেক্টের ক্লাসগুলো চাও, এবং কেমন লাগছে আজকের ক্লাসটি। এই যেভাবে ক্লাসটা করানো হচ্ছে, এই ক্লাসটি তোমাদের কেমন মনে হচ্ছে বা কী ফিলিংস আসছে, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত তোমাদের রেসপেক্টিভ যে রিমার্কস সেগুলো কিন্তু শেয়ার করবে, ব্যক্তিগত মতামত কিন্তু দিবে কমেন্ট বক্সে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে পঙ্কজ কোন সমাসের উদাহরণ? উত্তর কী হবে? পঙ্কজ হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। দেখো এই পঙ্কজের যদি ব্যাসবাক্য চলে আসি আমরা, তো ব্যাসবাক্য কী হবে? পঙ্কে জন্মায় যা, তাকে তো বলা হয় পঙ্কজ। পঙ্কে জন্মাই যা, পঙ্কে মানে কি? পঙ্কে মানে হচ্ছে কাদাই, কাদাই জন্মাই যা। তো পঙ্কজ মানে অ্যাকচুয়ালি কাকে বলা হচ্ছে? পঙ্কজ মানে অ্যাকচুয়ালি পদ্ম ফুলকে বলা হচ্ছে, ঠিক আছে? পঙ্কজ মানে অ্যাকচুয়ালি পদ্ম ফুলকে বলা হচ্ছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? পল্লী সমাজ উপন্যাসটি আশা করি তোমরা পড়েছো। তো সেখানে যে প্রধান চরিত্র মানে মেন ক্যারেক্টারে প্লে যিনি করেছেন তিনি হচ্ছেন রমেশ, ঠিক আছে? রমেশ। তো পল্লী সমাজ এই উপন্যাসটি কত সালের বলো তো? এই উপন্যাসটি হচ্ছে অ্যাকচুয়ালি 1916 সালের উপন্যাস একটি। তো এর মূল যেটা চরিত্র বা মূল নায়ক তোমাদের বললাম এক্ষুনি, রাইট অ্যান্সার রমেশ, ঠিক আছে? তো এই উপন্যাসটা কিন্তু একটা অন্যতম প্রধান চরিত্রও কিন্তু রয়েছে। রমেশের পাশাপাশি আরেকজন কিন্তু রয়েছে, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে রমা। তোমরা পড়ে থাকবে পল্লী সমাজ উপন্যাসটি, রমা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অথবা যদি পরীক্ষায় দিয়ে দেয় এই যে অপূর্ব, এই অপূর্ব চরিত্রটি কার? এটা হচ্ছে অ্যাকচুয়ালি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই তৈরি পথের দাবি উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট কোশ্চেন, ডাক্তারবাবু রোগীকে ওষুধ দিলেন। তো এখানে বলা হচ্ছে এটা রোগীকে বলছে, রোগীকে এটা কোন কারক? কোন কারক? এটা ভেরি সিম্পল, অপশন না দেখে উত্তর হবে। যারা কারক ভালো করে পড়েছো, দেখো কর্মকারক হয়ে যাবে রাইট অ্যান্সার। কর্মকারকে আমরা জানি কর্মকারক সম্পর্কে, কারণ দেখো এখানে মানে অ্যাকচুয়ালি তোমরা প্রশ্ন করো কর্মকারকে সবসময় আমরা কী দিয়ে প্রশ্ন করি? কাকে দিয়ে প্রশ্ন করি? কী দিয়ে প্রশ্ন করি? তো এখানে ডাক্তারবাবু রোগীকে ওষুধ দিলেন, কাকে ওষুধ দিলেন? রোগীকে দিলেন, সেই কারণে রোগী হচ্ছে কর্মকারক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাস সেটি কোনটি? প্রথম সার্থক উপন্যাস, প্রথম মানে প্রথম, বলো দেখি উত্তর কী হবে? কমেন্টে চটপট রাইট অ্যান্সার করো তোমরা, যারা যারা পারবে চটপট রাইট অ্যান্সার করো। আর প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ ইন ফিউচার বহু ক্লাস আসতে চলেছে। ইতিমধ্যে দেখবে জিকে ইংলিশের ক্লাসগুলো কিন্তু অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। তোমরা চ্যানেলে গেলে কিন্তু বহু ক্লাসগুলো পেয়ে যাবে। আমি আগামী দিনে দেখি একটা প্লেলিস্ট তৈরি করে দেবো তোমাদের জন্য, তাহলে খুবই সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? তো কারা কারা প্লেলিস্ট চাও কমেন্টে কিন্তু জানিয়ে দাও, ওকে? তো আর অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে যে তোমরা কোথা থেকে বা কোন প্লেস থেকে তোমরা কিন্তু ক্লাসটা করছো, তোমাদের জায়গার নাম অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর তোমাদের মার্কস কত হলো আজকের এই মক টেস্টে আউট অফ 25 অবশ্যই কিন্তু লিখে পাঠাবে, আমি তোমাদের লাইক দেবো যারা যারা লিখবে, ঠিক আছে? তো দেখো এখানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর হয়ে যাবে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এবং এই দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়েছিল? 1865 সালে প্রকাশিত হয়েছিল। এবং এই যে দুর্গেশ নন্দিনী, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার তৈরি, মানে কে লিখেছেন উপন্যাসটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, ক্লিয়ার? এছাড়াও দেখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কপালকুণ্ডলা, একদম রোম্যান্টিক একটি উপন্যাস কপালকুণ্ডলা। তো এগুলো কিন্তু রয়েছে। পদ্মা নদীর মাঝি কার লেখা? তোমরা কমেন্টে জানাও। গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, উচ্ছ্বাস শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী হবে? রাইট অ্যান্সার করে ফেলো। অনেকে বলছিলেন যে 2-5 সেকেন্ড তো সময় দেওয়া উচিত রাইট অ্যান্সার করার জন্য, তো সেই কারণে দিচ্ছি, রাইট অ্যান্সার করে ফেলো কমেন্টে। তো উচ্ছ্বাস শব্দের দেখো সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? উৎযুক্ত শ্বাস, অবশ্যই অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? উৎযুক্ত শ্বাস, উচ্ছ্বাস। নেক্সট কোশ্চেনে চলে যাব, নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? তদ্ভব শব্দের উদাহরণ কোনটি? হস্ত, হাত, সূর্য, চন্দ্র, কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? রাইট অ্যান্সার করে ফেলো কমেন্টে।
প্রত্যেকে কিন্তু লাইক করবে এবং পাশাপাশি হাইপ করবে। লাইকের পরে যদি হাইপ অপশন খুঁজে পাও অবশ্যই হাইপ করবে প্রত্যেকে ক্লাসটি। দেখো নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? হাত হবে রাইট অ্যান্সার। হাত হচ্ছে একটি তদ্ভব শব্দের উদাহরণ। কারণ দেখো এই হাত এই কথাটি এটি অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে হস্ত, এই হাত কথাটা কিন্তু অ্যাকচুয়ালি হস্ত শব্দ থেকে মানে এর মধ্য দিয়ে মানে প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় হাত হিসেবে কিন্তু এসেছে। মানে প্রথমে হস্ত, তারপরে হত্থ, তারপরে হচ্ছে হাত। তো এই কারণে এটি একটি তদ্ভব শব্দ এবং এটি খাঁটি বাংলা শব্দ। নেক্সট কোশ্চেন, আকাশ কুসুম শব্দটির প্রকৃত অর্থ কী? আকাশ কুসুম মানে কি? আকাশ কুসুম মানে হলো অসম্ভব কল্পনা। অসম্ভব কল্পনাকে বলা হচ্ছে আকাশ কুসুম। মানে এই আকাশ কুসুমটা হলো অ্যাকচুয়ালি একটা বাগধারা। এর মানে হচ্ছে অসম্ভব কোনো অলীক ভাবনা বা অবাস্তব কোনো কল্পনা। যেমন আকাশে কখনো ফুল ফোটা সম্ভব নয়, ঠিক তেমনই এরকম ধরনের আকাশ কুসুম ভাবনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো প্রশ্নটা ভালো করে বলা হচ্ছে যার কোনো উপায় নেই তাকে কি বলা হয়? যার কোনো উপায় নেই, এক কথায় প্রকাশ। যার কোনো উপায় নেই তাকে আমরা জানি নিরুপায় বলা হয়, তাই না? যার কোনো উপায় নেই তাকে কি বলা হয়? নিরুপায়। মানে যার কোনো অন্য কোনো গতি নেই, উপায় নেই, তাকে নিরুপায় বলে। আর বাকি তোমরা জানোই যে যার কেউ নেই বা রক্ষাকর্তা নেই সে হচ্ছে এই যে লেখা আছে অপশন নাম্বার সি, অনাথ। আর তারপরে দেখতেই পাচ্ছ যে নারীর অন্য কোনো সমকক্ষ বা বিকল্প নেই তাকে অনন্যা বলা হচ্ছে। ঠিক আছে, তো বাকি তোমরা জানোই। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? একটি যৌগিক বাক্যের উদাহরণ চেয়েছে কিন্তু। যৌগিক বাক্য মানে আমরা জানি, দেখো প্রথমেই কিন্তু রাইট অ্যান্সার দেওয়া হয়েছে, কিন্তু দিয়ে যৌগিক বাক্য হয় আমরা জানি। তিনি ধনী কিন্তু কৃপণ। ঠিক আছে, যাই হোক নেক্সট কোশ্চেন, বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? রাইট অ্যান্সার করে ফেলো। বনস্পতি বলতে অ্যাকচুয়ালি সাধারণ এমন একটা গাছকে বোঝায় যার ফুল হয় না কিন্তু আবার ফল হয়। যেমন কী কী গাছ রয়েছে এরকম, যেমন রয়েছে দেখবে বট গাছ, ঠিক আছে, তারপর হচ্ছে ডুমুর গাছ। তো এগুলো অ্যাকচুয়ালি বনস্পতি। তো যাই হোক এখানে রাইট আনসার আমাদের কী হবে? অপশন নাম্বার এ, বন যুক্ত পতি ইকুয়াল টু বনস্পতি। দেখো কয় দীর্ঘলা কুল আর কয় হস্যুলা কুল, এই শব্দ জোড়ের সঠিক অর্থ পার্থক্য, মানে দুটো তো ভিন্ন শব্দ, তো এদের অর্থ পার্থক্যটা কোথায়? কয় দীর্ঘলা কুল, এই কুল শব্দের মানে আমরা জানি আশা করি। এই কুল মানে নদীর তীর, আর একটা কয়শুলা কুল মানে একটা ফল বিশেষ। দেখো পাখি সব করে রব রাতি পোহাইলো, এই বিখ্যাত পংক্তিটি কার রচনা বলো তো? এই বিখ্যাত পংক্তিটি কার রচনা? মদনমোহন তর্কালঙ্কারের রচনা। ঠিক আছে, মদনমোহন তর্কালঙ্কার। নেক্সট কোশ্চেন, অথবা এই মদনমোহন তর্কালঙ্কারে তো আমরা পড়লাম একটা লাইন, পাখি সব করে রব রাতি পোহাইলো, তার কাননে কুসুম কলি সকলই ফুটিল, নেক্সট লাইন। তাই তো নেক্সট কোশ্চেন এবার চলে আসবো। যা পূর্বে দেখা যায়নি তাকে কি বলা হয়? এক কথায় প্রকাশ। যা পূর্বে দেখা যায়নি তাকে কি বলা হয়? তাকে বলা হয় দেখো অদৃষ্টপূর্ব বলা হয়। অদৃষ্টপূর্ব মানে যা আগে বা পূর্বে কখনো দেখা যায়নি। অভূতপূর্ব কাকে বলে? অভূতপূর্ব মানে হচ্ছে যা পূর্বে কখনো ঘটেইনি তাকে অভূতপূর্ব বলা হয়, বলে না অভূতপূর্ব অবদান। নেক্সট তারপরে অশ্রুতপূর্ব মানে কি? অশ্রুতপূর্ব মানে হচ্ছে যা পূর্বে কখনো শ্রুত হয়নি। শ্রুত মানে কি? শ্রুতি মানে শোনা, যা পূর্বে কখনো শোনা যায়নি তাকে অশ্রুতপূর্ব বলা হয়। আর অনুপম মানে কি? যার কোনো তুলনা নেই তাকে অনুপম বলা হয়। ক্লিয়ার? প্রত্যেকের কাছে অবশ্যই কিন্তু ফিডব্যাক করে জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে, এইরকম ধরনের ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা ফিডব্যাক জানাবে প্রত্যেকেই। নেক্সট কোশ্চেন দেখো, আর প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবে বন্ধুদেরকে একবার করে, ঠিক আছে? প্রত্যেকে শেয়ার করবে। দেখো নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ? নিত্য সমাসের উদাহরণ কী হবে? গ্রামান্তর হবে নিত্য সমাসের উদাহরণ। গ্রামান্তরের ব্যাসবাক্যটা কী বলো তো? লেখো দেখি কমেন্টে, গ্রামান্তরের ব্যাসবাক্য কী হবে? গ্রামান্তরের ব্যাসবাক্য দেখো আমি বলে দিচ্ছি, অন্য গ্রাম। ঠিক আছে, অন্য গ্রাম, অন্য গ্রাম। গ্রামান্তরের ব্যাসবাক্য অন্য গ্রাম। মানে ব্যাসবাক্য মানে কেন এটা তোমার নিত্য সমাস হলো? গ্রামান্তর দেখো যে সমাসে ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে গেলে অন্য একটা পদের সাহায্য নিতে হয়। দেখো আমি গ্রামান্তর যখন ব্যাসবাক্য করতে গেলাম তখন কিন্তু অন্য একটা শব্দ নিয়ে আসতে হলো, সেটা হচ্ছে অন্য। ঠিক আছে, অন্য গ্রাম। তো যেহেতু যে সমাসে তোমার বললামই, যেটা এক্ষুনি আমি রিপিট করছি আবার, যে সমাসে ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে কি বলা হয়? নিত্য সমাস বলা হয়। এছাড়াও দেখবে এই গ্রামান্তর ছাড়াও কিন্তু আরেকটা রয়েছে উদাহরণ, সেটা হচ্ছে আরও উদাহরণ রয়েছে, আমি একটা বলি, সেটা হচ্ছে দেখবে দেশান্তর। দেশান্তর, দেশান্তরকে যদি ব্যাসবাক্য করা যায় তাহলে কি আসবে বলো তো? অন্য দেশ আসবে। ঠিক আছে, তো যাই হোক নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো প্রশ্নতে বলা হচ্ছে যে তিলে তৈল হয়। ঠিক আছে, তিলে তৈল হয়, তৈল মানে তেল, তিলে তৈল হয়। এখানে তিল কোন কারকের, কোন বিভক্তি? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, অপাদান কারকের সপ্তমী বিভক্তি। নেক্সট কোশ্চেন, সিংহাসন শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি বলো? সিংহাসনের ব্যাসবাক্য কী হবে? এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি মানে সমাস বের করি, মানে কোন সমাস আসবে বলো তো? এটা কর্মধারায় সমাস, মানে মধ্যলোপী কর্মধারায় সমাস। দেখো সিংহাসনকে যদি ব্যাসবাক্য নিয়ে আসা যায় তখন কী হবে বলতো? অপশন নাম্বার এ,
সিংহ চিহ্নিত আসন, তাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সিংহাসন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আশা করি প্রত্যেকে এই প্রশ্নটার উত্তর পারবে যে মেঘনাদ বধ কাব্যটি কার লেখা। চটপট রাইট অ্যান্সার কমেন্টে লিখে ফেলো। দেখো, মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে প্রকাশ করেছিলেন এই মেঘনাদ বধ কাব্যটি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য যাকে বলা হয়। এবং এই মহাকাব্যটি, মেঘনাদ বধ কাব্য মহাকাব্যটি কোন ছন্দে রচিত বলো তো? অমিত্রাক্ষর ছন্দে রচিত। এবং মোট কটি স্বর্গে বিভক্ত? তোমরা হয়তো পড়ে থাকবে, মোট 9টি স্বর্গে বিভক্ত, 9টি। ঠিক আছে, তো যাই হোক, এটা রাইট অ্যান্সার আশা করি বুঝে গেছে সবাই। মাইকেল মধুসূদন দত্ত হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে নেবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা করতে ভুলে গিয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আগামী দিনে বহু ক্লাসগুলো আসছে, সব সজাগ থাকো নানা রকম আপডেট সম্পর্কে। দেখো, প্রশ্নটা চলে আসছে যে চোখের বালি উপন্যাসের রচয়িতা কে? অপশানে রাইট অপশান কোনটা হবে লক করো কমেন্টে। দেখো, চোখের বালি উপন্যাসের রচয়িতা কে? এই যে চোখের বালি, এই উপন্যাসের দেখবে যারা চরিত্রগুলো রয়েছে, প্রধান চরিত্রগুলির মধ্যে রয়েছে দেখবে মহেন্দ্র, তারপরে হচ্ছে বিহারী, তারপরে আশালতা এবং বিনোদিনীও রয়েছেন। তো এখানে বলে রাখি, এই চোখের বালি উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 1903 সালে প্রকাশিত, 1903 সালে প্রকাশিত এই চোখের বালি এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কালজয়ী মনস্তাত্ত্বিক উপন্যাস। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। প্রত্যেকে কিন্তু ফিডব্যাক জানাবে কমেন্ট বক্সে যে কেমন লাগলো আজকের ক্লাসটি। এরকম ধরনের ক্লাস তোমরা আরও বেশি করে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে ভালো করে প্রিপারেশন নাও।